স্বাগত জানাই। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দরে আছেন। সাবিতের পাঠানো একটি ঘটনা এখন আপনাদেরকে শোনাবো। এটিও হ্যালোউইন উপলক্ষে সাবিত পাঠিয়েছেন। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই ও শ্রোতারা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আপনাদের মাঝে বরাবরই বড় ঘটনা নিয়ে হাজির হই, তবে আজ এই ধারাকে একটু ব্যতিক্রম করি। দয়া করে রাগ করবেন না, ঘটনাটি শুনুন। আজকে ঘটনাটি আমি সংগ্রহ করেছি ময়মনসিংহের আনন্দমোহন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র মোহাম্মদ আদনান হুসাইন ভাইয়ের কাছ থেকে। আদনান ভাইয়ের সাথে আমার তেমন কোনো পরিচয় ছিল না বললেই চলে। কিভাবে ওনার কাছ থেকে ঘটনাটি আমি পেয়েছি সেটা আগে একটু বলে নেই। একদিন সন্ধ্যায় আড্ডাকালীন সময়ে আমার বন্ধু আশফাক আদনান ভাইকে নিয়ে আসে তার সাথে এবং আমার সাথে পরিচয় করিয়ে দেয়। ভাইয়া বলেন, তোমার নাম সাবিত আলম, ভূত.com-এ যে গল্প বলো, তুমি কি সেই সাবিত আলম? আমি একগাল হেসে বলি, না ভাইয়া, আমি গল্প বলি না, আমি বাস্তব ঘটনাগুলোকে আমার মোবাইলের ডকুমেন্টকে আমার ক্যানভাস বানিয়ে সেখানে উপস্থাপন করি। উনি একটু থতমত খেয়ে যান। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি, গল্প বলায় মাইন্ড করেছ। আচ্ছা সরি, যেহেতু দেখা হলো সেহেতু তোমাকে একটা ঘটনা শোনাই। লেখা লাগবে না ভাইয়া, শুধু একবার শোনো। আমি সম্মতি প্রদর্শন করলে উনি বলতে শুরু করেন ওনার বাবার জীবনে ঘটে যাওয়া রহস্যজনক এক ঘটনা। বলে রাখা ভালো যে ওনার বাবা বর্তমানে জীবিত নেই। ওনার বাবার মৃত্যু প্রসঙ্গে শেষে আপনারা জানতে পারবেন। দয়া করে ধৈর্য ধরুন। বলছেন আদনান ভাই, ভাই এটি একটি এমন কাহিনী যার কোনো শেষ আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। আমার বাবা তখন জাপান প্রবাসী। উনি জাপানের একটি আর্কিটেকচার কোম্পানিতে কাজ করতেন, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে। উনি মৃত্যুর আগে আমাদের পরিবারের সবাইকে ডেকে আমাদের ঘটনাটি শুনিয়েছিলেন। বাবার ঘটনা আমি বাবার ভাষাতেই বলছি। তোমরা তো জানো যে একটি নির্মাণ সংস্থার সাথে কাজ করি আমি, এবং কিছুদিন আগে একটি পুরনো চার্চে কিছু সংস্কারের কাজ করার জন্য একজন ক্যাথলিক যাজকের দ্বারা আমাকে এই কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। এই কাজের দরুন আমরা যখন একটি পুরাতন প্রাচীর মেরামত করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে তখন প্রাচীরের পেছনে চলে আসি। তখন পেছনে একটা ছোট্ট একটি কামরা আমরা পেয়েছিলাম। আমরা আস্তে আস্তে ভেতরে যাই এবং মেঝেতে খুব পুরাতন একটি রেলিক বা প্রাচীন গোল আকৃতির একটি জিনিস পাই। যেই ছোট কক্ষে আমরা জিনিসটি পেয়েছিলাম সেই কক্ষটি এমন ছিল যে এর কোনো প্রবেশদ্বারই ছিল না, যেন এটি বিল্ডিং এর বাকি অংশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আমাদের কাজ কন্টিনিউ করি। ভেতরে একটি কালো বাক্স ছিল। বাক্সটি প্রায় 2 মিটার লম্বা এবং খুব পুরনো ছিল। কাঠ স্যাঁতস্যাঁতে এবং পচা ছিল। বাক্সের পাশে কিছু লেখা ছিল, কিন্তু তা খুব জীর্ণ এবং বিবর্ণ হয়ে গিয়েছিল। বাক্সটি পেরেক দিয়ে শক্তভাবে বন্ধ করা হয়েছিল এবং এটি খোলার কোনো উপায় ছিল বলে মনে হয় না। যখন আমি আমাদের বসকে দেখালাম বাক্সটি, তিনি আমাকে চার্চের ফাদারের সাথে যোগাযোগ করতে এবং তাকে এই সম্পর্কে কিছু বলতে বলেছিলেন। আমি ফাদারকে ফোনে পেয়ে তার কাছে বাক্সের বর্ণনা দিলে তিনি অনেকক্ষণ চুপ হয়ে যান। ওনাকে আমি ডাক দেই, ফাদার, হ্যালো ফাদার, শুনতে পাচ্ছেন? আমার ডাক শুনে তিনি আমাকে বলেছিলেন যে তিনি সকালে আসবেন এবং বাক্সটি ভালোভাবে দেখবেন, কিন্তু আমাকে এর মধ্যে বাক্সটি নিরাপদ কোথাও রেখে দিতে হবে। বললেন কাজ শেষ করার পর। আমি বাক্সটি চার্চে গিয়ে চার্চের প্রেয়ার রুমের কোণে রেখেছিলাম, এই ভেবে যে বাক্সটি রাতের বেলা এখানে নিরাপদে থাকবে, যেহেতু চার্চটি এখন আপাতত সংস্কার কাজের জন্য বন্ধ করা হয়েছে। ততক্ষণে প্রায় সন্ধ্যা নেমে এসেছে, তাই আমি আমার জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে গেলাম। পরের দিন যখন আমি কাজের জন্য চার্চে পৌঁছালাম, তখন দেখি আমার বস আগে থেকেই সেখানে উপস্থিত। আমাকে দেখে উনি বললেন, আপনি যে বাক্সটি খুঁজে পেয়েছিলেন সেটা নিয়ে ভাই একটা সমস্যা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, সমস্যা? কি সমস্যা স্যার, কি সমস্যা হয়েছে? উনি বললেন, গত রাতে 2জন নাইট ওয়াচম্যান আপনার হাতে এই বাক্সটা দেখতে পেয়েছিল। আপনি বিলিভ করবেন না এদের কত বড় সাহস যে এরাই এই বাক্সটা খুলেছিল।
বসের কথা শুনে আমি জলদি চার্চের প্রেয়ার রুমে চলে যাই সম্পূর্ণ ঘটনাটি দেখার জন্য ও জানার জন্য। চার্চে গিয়ে দেখি দুটো নাইট ওয়াচম্যান মাটিতে বসে আছে আর তার সহকর্মীরা তার চারপাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ আমার পেটে খুব খারাপ রকমের ব্যথা হতে লাগলো। আমি দেখলাম তাদের পাশে কাঠের বাক্স খোলা পড়ে আছে এবং এও দেখলাম যে চার্চের ফাদার অলরেডি সেখানে উপস্থিত, আর উনি কেমন যেন মাথা নুইয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে উনি চিৎকার করে বললেন, আমি আপনাকে সতর্ক করে দিয়েছিলাম যেটি খুলবেন না, এটা খুব শীঘ্রই এখন বড় বিপদ ডেকে নিয়ে আসবে, আপনি দায়ী থাকবেন যে কোনো বিপজ্জনক কিছু ঘটলে। আমি নাইট ওয়াচম্যানের দিকে কড়া দৃষ্টি নিয়ে বললাম, আপনাদের সমস্যা কি? এই কাজ কেন করলেন? নিজের কাজ করতে পারেন না? এখন আমি কি জবাব দেব বলুন? এই কথাগুলো বলেও তাদের মুখ থেকে কোনো কথা বের করতে পারেনি। কেন করেছে এই কাজ বা কোনো লোভে কিনা সেটাও বলেনি। আমার বস বললেন, এমন একটা ভাব নিচ্ছে এই বেহারা যে আমাদের শুনতেও পাচ্ছে না। আমাদের কথার মাঝে ফাদার গম্ভীর গলায় বললেন, আপনাদের উচিত ওনাদের হাসপাতালে নিয়ে যাওয়া, যদিও আমার মনে হয় ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে। ফাদারের কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। ওনার সাথে কথা না বাড়িয়ে আমি হেঁটে গিয়ে কাঠের বাক্সের দিকে তাকালাম। এতে একটি লাশ আছে, যা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটি একটি মানুষের মতো দেখতে মমি করা অবশিষ্টাংশ ছিল। আমি ভাবতে লাগলাম, এত ছোট বাক্সে এত ছোট মমি করা লাশ নাকি পুতুল? সত্যি বলতে ভয় করছিল আমার। আমি লক্ষ্য করলাম মমিটা কোনো সাধারণ মানুষের নয়। মমিটা যে কোনো সাধারণ মানুষের থেকে অনেক ভিন্ন। অদ্ভুত ব্যাপার ছিল, এর দুটি মাথা ছিল, উভয় মুখই ছিল কদাকার এবং বিকৃত। এর হাত ছিল চারটি, দুটি বাম হাত ও দুটি ডান হাত। এটা আমার সারা জীবনে দেখা সবচেয়ে বিস্ময়কর একটা ঘটনা। যাই হোক, এটা সত্যি ভয়ঙ্কর লাগছিল। আমি দেখতে পাচ্ছিলাম যে আমার সহকর্মীরা খুব ভীত আর বিরক্ত ছিল। ওনাদের শান্ত করার জন্য ফাদার গির্জার চারপাশে নজর দিলেন ও কোনো এক কাজে বেরিয়ে গিয়েছিলেন। যাবার সময় ওনার গলায় থাকা ক্রস ধরে বুকে একবার জোরে আঁকড়ে ধরেছিলেন এবং সমস্ত কিছুতে পবিত্র জল ছিটিয়ে দিয়ে যাচ্ছিলেন আর ল্যাটিন ভাষায় কিছু আবৃত্তি করছিলেন। এর মাঝে নাইট ওয়াচম্যানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আমরা পুলিশকে ফোন করে জানাবো কিনা তাই নিয়ে তর্ক করছিলাম। এমন সময় ফাদার তার গাড়ির ব্যাক সিটে কাঠের বাক্সটা রেখে দিলেন। বাক্সটা রেখে তিনি থামলেন এবং মাথা ঝুঁকিয়ে দিলেন। তিনি আমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছেন না, নিচের দিকে তাকিয়ে বলছিলেন, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। তিনি দুঃখের সাথে বললেন, আমাদের সময় মনে হয় বেশি দিন নেই, মৃত্যু এগিয়ে আসছে, সাবধান। এসব কথা বলে তিনি চলে গেলেন আর আমরা আমাদের ভ্রু কুঁচকে ভয়ে ভয়ে ওনার যাবার রাস্তার দিকে তাকিয়ে রইলাম। পরের দিনগুলো যেন ঘটতে শুরু করলো খুব অদ্ভুত ভাবে। হঠাৎ হসপিটাল থেকে খবর আসে যে নাইট ওয়াচম্যানদের একজন হাসপাতালে মারা গেছে। তার নাকি হার্ট অ্যাটাক হয়েছে, যদিও তার বয়স ছিল মাত্র 30 বছর। অন্যজনের কথা জিজ্ঞেস করলে হসপিটাল কর্তৃপক্ষ জানায় যে অন্যজনকে মানসিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাতের দিকে খবর পাই যে আমার 3 সহকর্মী রহস্যজনক অসুস্থতায় কাবু হয়ে গেছেন এবং তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরদিন সন্ধ্যায় যখন আমি কাজ শেষ করে কোয়ার্টারে যাচ্ছিলাম, তখন অসাবধানতায় আমি একটি ধ্বংসস্তূপের উপরে পড়ে গিয়েছিলাম এবং দুর্ভাগ্যবশত আমার পায়ের একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। এরপর আমি আর সেখানে থাকতে পারিনি এবং অনতি বিলম্বে আমার বাড়ি ফিরে আসতে হয়েছিল। আমার হাতে তখন অফুরন্ত সময় ছিল এবং বারবার সেই পুরাতন চার্চের কথাগুলো আর সেখানে ঘটে যাওয়া অদ্ভুত কাহিনীগুলোর চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ফাদারের কথা মন থেকে বের করতে পারছিলাম না। আজ আমি তাকে বেশ কয়েকবার কল করার চেষ্টা করেছি। অবশেষে একবার সে ফোনটা রিসিভ করলো। আমার সাথে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে কথা হলো এবং উনি আমাকে অনেক কিছু জানালেন। সম্ভবত তিনি আমাকে একটু বাড়িয়েই বলেছিলেন। আমাদের কথোপকথন কিছুটা এমন ছিল, আমাকে জানতে হবে ঠিক কি ছিল এই বাক্সে। এই বাক্সের ব্যক্তি অনেক বছর আগে মারা গেছেন। উনি এক সময় একজন মানুষ ছিলেন না, আসলে বলা উচিত যে উনি দুটো মানুষ ছিলেন। দুটি বিকৃত কদাকার শিশু যারা দক্ষিণের একটি ছোট গ্রাম থেকে এসেছিল, কিন্তু তাদের বাবা মা অত্যন্ত দরিদ্র ছিলেন এবং তাদের এই কদাকার বাচ্চাটিকে কৃতদাস বানিয়ে বিক্রি করে দেন এক ব্যক্তির কাছে। তাদের দিয়ে নানান রকমের সার্কাস করানো হতো। তারা একটি ট্রাভেলিং ফ্রিক শোতেও অংশ নিয়েছিল।
তাই আমি বুঝতে পারছি না, ওরা দুজন মানুষই তো, তবে কি করে এক মানুষ হয়ে গেল? আপনি কি বলতে চাচ্ছেন তারা যমজ ছিল? আপনি কি নিশ্চিত যে আমি আপনাকে এই সম্পর্কে বলতে চাই? হ্যাঁ, আমি সত্যি জানতে চাই। ভালো ভালো, আমি তোমাকে সব বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলি, কি বা ক্ষতি হতে পারে বললে? না, তারা যমজ ছিল না, তারা সেভাবে জন্মায়নি। যাই হোক, তাদের মারাত্মক বিকৃত মুখ ছিল। সেই সময় সেখানে ধর্মীয় সম্প্রদায় ছিল, তারা গোপনে কিছু অকাল্ট প্র্যাকটিসের কাজ করত। উচ্চস্বরে ধর্মকর্ম না করে শয়তানের পথে সকলকে উদ্বুদ্ধ করত। তারা আসলে শয়তানের উপাসনায় জড়িত ছিল। তাদের নেতা ছিল টেঙ্কু নামের এক ব্যক্তি। টেঙ্কুকু সেই ফ্রিক শোতে গিয়েছিল এবং সেই দুই ভাইকে কেনার জন্য প্রচুর অর্থ প্রদান করেছিল। সে যমজ বাচ্চা কিনেছিল। কেন জানেন? শুধুমাত্র নিজের কালেকশনে রাখার জন্য। সে এই দুই ভাইকে কিসের জন্য চেয়েছিল? একটি নির্দিষ্ট সিক্রেট অ্যাক্ট সম্পর্কে একটি মিথ প্রচলিত আছে। বলা হয়ে থাকে যে কারো পক্ষে একটি খুব শক্তিশালী অভিশাপ তৈরি করা সম্ভব। তারা বলে যে আপনি যদি একটি জারে দুটি বিষাক্ত পোকা রাখেন, তবে তারা মৃত্যুর সাথে লড়াই করবে এবং আপনি অভিশাপটিকে আরো শক্তিশালী করতে পারবেন, কারণ মৃত্যুর আগে একই জারে থাকা বিষাক্ত পোকা এক হয়ে লড়াই করে। টেঙ্গুকু মানুষের ওপর সেই পদ্ধতি প্রয়োগ করেছিল। অভিশাপ সম্পর্কে সেই ছোট্ট গল্পটি অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে। টেঙ্গুকু মানুষের সাথে এই অভিশাপ নিয়ে খেলতে এক জঘন্য খেলায় মেতে ওঠে। তার ঘরের বেসমেন্টের নিচে একটি লুকানো ঘর। সে এই সব ভয়ানক পরীক্ষাগুলো সেখানে পরিচালনা করত। তিনি যমজ বাচ্চাদের সেই ঘরে খাবার পানি ছাড়াই রেখেছিলেন। ও, ওরা কতক্ষণ রুমে তালাবদ্ধ ছিল? বেশ কিছু সময়। এমন জিনিস তো কল্পনা করাও কঠিন। কিন্তু নিষ্ঠুরতা সেখানে শেষ হয়নি। সেই ঘরে বেঁচে থাকা যমজ বাচ্চাটাকে বের করে আনা হয় এবং টেঙ্গুকু তাকে তার মৃত ভাইয়ের সাথে একত্রিত করতে শুরু করে। তাদের জন্য কোনো মমতা ছিল না। সে তো মানুষ হিসেবে তাকে দেখেনি। তার কাছে বাচ্চা দুটি ছিল একটি হাতিয়ার, একটি উপায় মাত্র। অপরিশোধিতভাবে অস্ত্রোপচার করে সে মৃত যমজের মাথা এবং হাত সরিয়ে ফেলেন এবং বেঁচে থাকা যমজের শরীর সেলাই করছিলেন। এভাবেই এই জিনিসটি তৈরি হয়েছিল। সে তাহলে নিজের সজ্ঞানে এই মনস্টার সৃষ্টি করেছে। টেঙ্কু এটাকে সেভাবে বিবেচনা করেনি। সে যা তৈরি করেছিল তাতে সম্পূর্ণরূপে মুগ্ধ হয়েছিল। প্রাচীন মিথের সময়ে রাইমেন সুকোনা নামে একটি পৌরাণিক জন্তু ছিল। এটি একটি 2 মাথা 4 সশস্ত্র ক্রিয়েচার। সেই মিথের নাম অনুসারে টেঙ্গুকু তার সৃষ্টির নামকরণ করে। সে তার অনুসারীরা এটিকে শয়তানি দেবতার মতো পূজা করত। তারা এটি একটি ঘরে তালাবদ্ধ করে এবং এটিকে অনাহারে হত্যা করে। তারপরে তারা এটির সম্মানে অন্ধকার কালো জাদু ও অনুষ্ঠান সম্পাদন করেছিল। ইয়া আল্লাহ, এসব আদৌ সম্ভব? টেঙ্গুকু রাইমেন সুকুনাকে এক ধরনের অভিশপ্ত তাবিজ হিসেবে ব্যবহার করেছিল। সে বিশ্বাস করত যে সে একটি অতুলনীয় শয়তান সৃষ্টি করেছে, যা বিপুল সংখ্যক মানুষকে হত্যা করতে পারে এবং দুনিয়াতে শয়তানের ক্ষমতা বাড়াতে পারে। ডেথ অ্যাঞ্জেল। অভিশাপের টার্গেট কে ছিল? এই পৃথিবীর প্রতিটি জীবন্ত বস্তু, পৃথিবীর প্রতিটি মানুষ। কি টেঙ্গু কি পাগল নাকি অন্য কিছু ছিল? এটা অবশ্যই সম্ভব। অভিশাপ খুব শক্তিশালী। রাইমেন সুকুনা প্রাকৃতিক দুর্যোগের স্থানে উঠতে শুরু করে। যেখানে সে উঠতে শুরু করে সেখানে ভূমিকম্প হয়েছে, বন্যা হয়েছে, আগুন হয়েছে, সুনামি হয়েছে। দুর্যোগের দিকে এগিয়ে যাওয়ার দিনগুলিতে রাইমেন সুকুনা পাওয়া গেছে। এই ধর্মের অনুসারীরা এখনো বেঁচে আছে। এখনো রাইমেন সুকুনার দেহাবশেষ পরিবহন করছে তারা। এর ফলে মৃত্যু ও ধ্বংস চলমান রয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন গত বছরের একটি বিপর্যয় এই রাইমেন সুকুনা দ্বারা সৃষ্টি হয়েছিল? ঠিক। এটা অবিশ্বাস্য। সারা বিশ্বে কি কাল্টের শাখা আছে? তারা করে। তাদের লক্ষ্য এই পৃথিবীর প্রতিটি জীবের ধ্বংস। এটা হতে পারে না। এটা সহ্য করার মতো না। এটি কাকতালীয়, তাই না? গত 100 বছরে ঘটে যাওয়া প্রতিটি বিপর্যয়ের আগে রাইমেন সুকুনা হাজির হয়েছে। ঠিক আছে, এটি একটি খুব আশ্চর্যজনক, বাট বিলিভেবল না। রেফারেন্স কি? তো আপনার এই রাইমেন সুকুনা এখন কোথায়? নিরাপদ কোথাও, যতক্ষণ না আবার প্রয়োজন হয়। আপনি ওটাকে আর কোথাও নিয়ে গেছেন?
হ্যাঁ। আপনি তবে এই কাল্টের একজন সদস্য, তাই না? আমি ভেবেছিলাম আপনি আমাকে এটা জিজ্ঞেস করবেন কিনা। আপনি আসলে এই কাল্টের সদস্য? আপনি কি পাগল নাকি অন্য কিছু? এটা অসম্ভব কিছু না। এরপর কি হবে? আমি জানি না। রাইমান সুকুনা কি ঘটাবে তা নির্ধারণ করতে হবে। আমরা কেবল দূর থেকে দেখতে পারি এবং মৃত্যু ও ধ্বংস দেখে আনন্দ করতে পারি। আপনি আমাকে এত কথা বললেন কেন? আমি দুঃখিত, কিন্তু এটা কোনো ব্যাপার না। দেখবেন আপনি আর বেশি দিন বেঁচে থাকবেন না, এবং যাই হোক এসব কাউকে বলবেন। কে আপনার কথা বিশ্বাস করবে? কিন্তু আপনি এটা কিভাবে করতে পারলেন? এটা খারাপ, এটা অর্থহীন। কি লক্ষ্য পরিবেশন করে? কারণ কি হতে পারে? বাদ দিন, এখানে আর কল করবেন না। তিনি ফোন কেটে দেওয়ার পর আমার মস্তিষ্কে আঘাত লাগলো। আমার কি করা উচিত তা বোঝার চেষ্টা করছি। আমি কাউকে সতর্ক করতে পারিনি। তিনি ঠিকই বলেছেন, আমাকে কেউ বিশ্বাস করবে না। আমি অবিলম্বে দেশে আসার জন্য একটা ফ্লাইট বুক করলাম। অন্তত আমি আমার নিজের যান বাঁচানোর চেষ্টা করতে পারতাম। আমি অনতি বিলম্বে এয়ারপোর্টে রওনা হলাম। আশা করি এসব থেকে দূরে থাকতে পারবো। তবে ভয়ে ছিলাম, যদি কিছুদিনের মাঝে কোনো বিপর্যয়ের রিপোর্ট দেখি যা বিপুল সংখ্যক মানুষকে হত্যা করে, তাহলে আমি কি করব? হয়তো জানতে পারবো এটি কি কারণে হয়েছে। আর শুধু দোয়া করবো এই রাইমান সুকুনা যেন আমাদের দেশে না আসে। এই বলে আদনান ভাই ওনার মৃত বাবার ঘটনা বলা শেষ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কি জানেন ওনার বাবা কবে মারা যান? ওনার বাবা মারা যান করোনা পরিস্থিতিতে। জাপান থেকে উনি ফেরার কিছুদিনের মাঝেই আমাদের দেশে করোনা হানা দেয় আর দুনিয়া থেকে বহু প্রাণ নিয়ে যায়। করোনা আসার আগে ওনার বাবা প্রায়ই বলতেন, রাইমান সুকুনা আসছে, মরব। কেন বলতেন কেউ জানে না, তবে এটুকু বলতে পারি যে এই ঘটনাটি আমার মনে দাগ কেটেছে। সবকিছু কি ইনসিডেন্স, নাকি আসলে শয়তানি কোনো অকাল্ট রয়েছে? ভাবনাটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। আজ বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সাবিত আলম। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা